যে সাক্ষ্য আইন থেকে কোন জিনিসটা না পড়লেই নয়, যেটা আপনাকে শেষ মুহূর্তে দেখে যেতেই হবে। তো আজকে আমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত করব, যেহেতু এর আগে আমরা অনেক টেকনিকে পড়িয়েছি। তো এখন শেষ সময় সেভাবে না গিয়ে একদম টু দা পয়েন্ট আমরা আপনাদেরকে একটু পড়ানোর চেষ্টা করি। আর সাক্ষ্য আইনের যে বেসিক জিনিসটা সেটা অবশ্যই জানা রাখবেন, যে আইনটা কবে পাশ হইলো, কবে থেকে কার্যকর হচ্ছে। এই জিনিসটা অবশ্যই অবশ্যই একটু কি করবেন, মুখস্থ রাখবেন। যে সাক্ষ্য আইনটা 1872 সালে 1 মে থেকে কার্যকর হচ্ছে, এই জিনিসটা একটু মনে রাখবেন। য- আর সাক্ষ্য আইনটা মোটামুটি আমরা যদি বলি, এটা হচ্ছে একটা আমাদের পদ্ধতিগত আইন। তো এই দুইটা জিনিস মনে রাখবেন একবার। তো এর ভিতর থেকে যদি আমরা পড়তে যাই, আমাদের ক্ষেত্রে এখানে 4 নাম্বারটা একটু ধারণা আপনি রাখতে পারেন। 4 নাম্বারে বলে যে মে প্রিজিউম, শেল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ। এটার একদম ক্লিয়ারিটি রাখবেন, স্বচ্ছ ধারণা রাখবেন। মে প্রিজিউম মানে হচ্ছে ওই বিষয়টা বা ওই দলিলটা ওই রিলেটেড কি করা যাবে, ওইটাকে মিথ্যা প্রমাণ করা যাবে। আদালতে উপস্থাপন করলে আদালত আপনাকে বলবে যে এটা আপনি প্রমাণ করেন, অথবা আদালত এটা সত্য বলে ধরে নিতে পারে। মে প্রিজিউম হইলে নানা প্রকার সুযোগ সুবিধা, মানে বাদী বিবাদী আদালত তিনজনের পক্ষেই প্রশ্ন করার সুযোগ আসতেছে। আদালত চাইলে সেটাকে সঠিক বলে ধরে নিতে পারে, অথবা আপনাকে বলতে পারে প্রমাণ করেন। বিবাদী পক্ষ সেটাকে মিথ্যা প্রমাণ করতে পারে। আর শেল প্রিজিউম, যেটা শেল প্রিজিউমে আপনাকে বলতেছে যে এই জিনিসগুলো শেল প্রিজিউমে আসবে, বিচারক আপনাকে প্রশ্ন করবে না, আদালত আপনাকে প্রশ্ন করবে না। আদালত ধরেই নিবে এই জিনিসটা এইরকমই ছিল। তবে এটা খণ্ডনীয়, মানে বিবাদী পক্ষ উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে এটাকে খণ্ডন করতে পারবে শেল প্রিজিউমকে। আর কনক্লুসিভ প্রুফটা, এটা দুইটা তিনটা ব্যতিক্রম বাদ দিয়ে জেনারেল নিয়ম হচ্ছে কনক্লুসিভ প্রুফের বিরুদ্ধে কেউ এভিডেন্স দিতে চাইলেও এভিডেন্স নেওয়া যাবে না। তাহলে কনক্লুসিভ প্রুফের মূল বিষয়টা হচ্ছে কেউ এভিডেন্স দিতে চাইলেও এভিডেন্স নেওয়া যাবে না। তবে এর ব্যতিক্রম আছে, যেমন আমরা 112-তে জানি সন্তানের লেজিটিমেসির ক্ষেত্রে কনক্লুসিভ প্রুফ তো হয়ে গেল যে বিবাহ চলতেছে, 280 দিনের মধ্যে হয়েছে, কিন্তু স্বামী যখন এক্সকিউজ নিচ্ছে, ওইটাই হচ্ছে আমাদের কি এর ব্যতিক্রম, যে স্বামী প্রমাণ করতে পারে। তার মানে কনক্লুসিভ প্রুফকেও খণ্ডন করা যায়, তবে রেয়ার ক্ষেত্রে। তাহলে এই তিনটা সম্পর্কে আপনাদের যাতে আর কোনো কনফিউশন না থাকে। মে প্রিজিউম, যেটা আদালত সত্য বলে ধরে নিতে পারে, নাও নিতে পারে, যেটা প্রমাণ করতে আপনাকে আদেশ দিতে পারে। আর শেল প্রিজিউম, আদালত আপনাকে প্রশ্ন করবে না, সত্য বলেই ধরে নিবে, অপরপক্ষ মিথ্যা প্রমাণ করতে পারে। কনক্লুসিভ প্রুফে সাধারণ ক্ষেত্রে বিচারক কি করবে না, কোনো প্রকার এভিডেন্সই গ্রহণ করবে না যে এটা সত্য মিথ্যা প্রমাণ করার জন্য, কারণ এটা কনক্লুসিভ প্রুফ। আর চূড়ান্ত প্রুফ এখানে আর কোনো কথা চলবে না, তবে তার ব্যতিক্রমও আছে সামান্য কিছু। এখন আসি, আমরা যখন একটা আদালতে আমরা মামলা দায়ের করব, একটা কথা মনে রাখবেন, আদালতে বিচারকের হাজারো মামলা আছে, আপনার অযথা গল্প গুজব করার সময় সেখানে নাই। সেখানে মূল কথাটা হচ্ছে সাক্ষ্য আইনের, আপনি সেই কথাটাই বলবেন যেটা আপনার মামলার সাথে সংযুক্ত। তো এই জন্য দুইটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে যে আপনার বিরোধ যে জিনিসটা নিয়ে, যেমন আপনার আর আমার মাঝে চুক্তি হয়েছে, ওই চুক্তিটা নিয়ে কথা বলবেন, অথবা ওই চুক্তিটার কোনো শর্ত, ওই চুক্তিটা রিলেটেড যদি কোনো ঘটনা থাকে, যেটাকে আমরা বলি যে ফ্যাক্টিং ইস্যু, এই দুটো নিয়ে কথা বলবেন। তো এই জন্য 5 নাম্বার সেকশনটা মনে রাখবেন, যে 5 নাম্বারে বলে আমরা শুধু এভিডেন্স দিতে পারবো কিসের, ফ্যাক্ট ইস্যু এবং রিলিভেন্ট ফ্যাক্ট নিয়ে। যে জিনিসটা নিয়ে বিরোধ, নালিশি জিনিসটা নিয়ে কথা বলবো, অথবা নালিশি জিনিসটার আশেপাশে যে জিনিসটা ইম্পর্টেন্ট ওইটাকে প্রমাণ করার জন্য ওই দুটা বিষয় নিয়ে কথা বলতে পারবো। এর বাইরে কোনো প্রকার এভিডেন্স আদালত গ্রহণ করবে না। তো এটা কোট আনকোট এই জেনারেল লাইনটা মনে রাখবেন, যে ফ্যাক্ট ইস্যু এবং রিলেভেন্ট ফ্যাক্টই শুধু আদালতে কি করা যাবে, অ্যাজ এভিডেন্স হিসাবে আপনি দিতে পারবেন, এর বাইরে অন্য কিছু না। তাহলে 5 হচ্ছে এটা আমাদের। আর 6 নাম্বারটা, 6 নাম্বারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে একই ঘটনার অংশ, সেম ট্রানজেকশন, অথবা রেস জেস্টে বলে একটা আমরা লেটিন ফ্রেজ আপনাদেরকে কিন্তু শিখিয়েছি, এইটা একটু মনে রাখবেন। রেস জেস্টে আছে কত ধারায়, 6 ধারায়। রেস জেস্টে মানে হচ্ছে সেম ট্রানজেকশন, একই ঘটনার অংশ, একই সময় যে ঘটনাগুলো ঘটে, অথবা ভিন্ন সময় ভিন্ন জায়গায় যে ঘটনাটা ঘটে। এই টোটাল জিনিসটাই হচ্ছে আমাদের রেস জেস্টে। তার মানে 6 নাম্বারটা অবশ্যই অবশ্যই আপনি বারবার একটু স্মরণ করার চেষ্টা করবেন। এখন এই 7 এবং 8, এই দুটার যে হেডলাইনটা আছে, হেডিংটা আছে, এটা বাংলা এবং ইংরেজিতে দুইটাতে মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে যে ঘটনার ওকেশন, কজ এবং ইফেক্ট। ঘটনার যে ওকেশন, কজ এবং ইফেক্ট, এইগুলা আমরা আদালতে তুলে ধরতে পারবো, এগুলা এডমিসেবল হইতে পারে। আর 8 নাম্বার বলতেছে ঘটনার মোটিভটা কি,
কি প্রিপারেশন নেওয়া হয়েছিল, এবং ঘটনার আগে এবং পরে আচরণটা কি ছিল, কন্ডাক্টটা কি ছিল। তাহলে 6, 7, 8 এই তিনটা সেকশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তিনটা সেকশনই আমরা পড়বো। তাহলে 6 নম্বর হচ্ছে সেম ট্রানজেকশন বা রেস জেস্টে, 7 নম্বরে হচ্ছে ওকেশন কজ এবং ইফেক্ট, 8 নম্বরে হচ্ছে মোটিভ প্রিপারেশন এবং হচ্ছে কন্ডাক্ট। এই তিনটে সেকশন অবশ্যই অবশ্যই পড়বেন। 9 নম্বরটার যেই আমরা যে জিনিসটা বলেছি যে 9 নম্বরটার একটা স্পেশাল নাম আছে, ওই নামটা একটু মনে রাখবেন, সেটা হচ্ছে কি আইডেন্টিফিকেশন প্রেট। মানে 9 নম্বর সেকশনটা দ্বারা কি করা হয়, একটা ঘটনা একটা জিনিসের ইন্ট্রোডাকশন দেওয়া হয়, একাধিক জিনিস থাকলে সেখান থেকে অরিজিনাল জিনিস কোনটা সেটাকে বের করা হয়, আইডেন্টিফাই করা হয়। এর জন্য এর স্পেশাল যে নামটা এইটা একটু মনে রাখবেন, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন প্রেট। তার মানে 9 নম্বরটাও আপনাকে পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 10 নম্বরটা অবশ্যই অবশ্যই আপনি পড়বেন, এটা মনে রাখবেন যে আমাদের পেনাল কোডের 120-এ কি আছে, আমরা জানি ক্রিমিনাল কনস্পিরেসি আছে। তো এইখানে জাস্ট এই জিনিসটা মনে রাখবেন যে যারা কি করে এরকম কোনো ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্রকারীরা যেই কথাগুলো বলবে, যেই কাজগুলো বলবে, সমস্ত কিছুই কি আমাদের 10 ধারায় প্রাসঙ্গিক। তাহলে 120-এ প্যানাল কোডে ষড়যন্ত্রের ক্ষেত্রে ষড়যন্ত্রকারীরা যে কথাগুলা বলবে, যে কাজগুলা করবে, সমস্ত জিনিসগুলাই প্রাসঙ্গিক হবে 10 ধারায়। এইটুকু জাস্ট একটু মনে রাখবেন। আর সর্বশেষ এখান থেকে 11 নম্বর সেকশনটা, এটা ইংরেজিটাও মনে রাখবেন, হোয়েন ফ্যাক্ট ইজ নট আদারওয়াইজ রেলিভেন্ট বিকাম রেলিভেন্ট। এর যে এক শব্দে যে জিনিসটা আছে যে প্লি অফ এলিবি, অর্থাৎ আপনি অন্যত্র থাকার একটা অজুহাত নেওয়া, এই যে প্লি অফ এলিবি এই শব্দটা একটু মনে রাখবেন। আর এইটার কোট আনকোট ইংরেজিটাও একটু মনে রাখবেন, অর্থাৎ যেটা কোনোভাবেই প্রাসঙ্গিক না সেটা 11 ধারায় প্রাসঙ্গিক। তাহলে আমরা যেমন তামাদি আইন একটু আগে পড়ে আসলাম, যখন মামলা করার কোনো তামাদি নাই 120 ধারা, যখন আমরা দরখাস্ত করার তামাদি নাই 181 চলে আসে। তো এই ক্ষেত্রে বলতেছে যে যখন কোনো কিছুই প্রাসঙ্গিক না সেটাকে 11 ধারায় প্রাসঙ্গিক করেন। 11 ধারার তাহলে নামটা হচ্ছে কি প্লি অফ এলিবি, আপনি অন্য জায়গায় ছিলেন, অজুহাত নিচ্ছেন। তবে এই ধারার আরেকটা, এত গভীর থেকে এখন আর আমরা না যাই, তারপরে এক শব্দে বলে দিই, এই ধারার আরেকটা হচ্ছে যে হাইলি ইমপ্রবাবল যে জিনিসটা, যেটা কোনোভাবেই সম্ভব না। যেমন ধরেন যে আপনি 1 ঘন্টায় ঢাকা থেকে লন্ডন যাইতে পারবেন না, 1 ঘন্টায় ঢাকা থেকে আপনি ইউরোপ যাইতে পারবেন না। এখন এমন যদি কোনো অবস্থা আসে তখন আপনি কি যে এটা প্রমাণ করতে পারবেন 11 ধারায় যে এটা হাইলি ইমপ্রবাবল যে আমি 1 ঘন্টায় ঢাকা থেকে লন্ডনে গিয়ে তারকে অপরাধ করছি। তার মানে 11 ধারাটা হচ্ছে আপনি অজুহাত নেওয়া, এক্সকিউজ করা, প্লি অফ এলিবি। তাহলে আমার 5 থেকে নিয়ে 11 পর্যন্ত এ একদম কন্টিনিউ, প্রতিটা জিনিস প্রয়োজনে হেডিংটা পড়ে যান আর কনসেপ্টটা একটু বুঝেন নামটা কি। এটা হচ্ছে কথা, আরেকবার আমরা বলে দেই। 5 নম্বরে বলতেছে আদালতে আমরা শুধু কি করব, ফ্যাক্ট এন্ড ইস্যু এবং রিলিভেন্ট ফ্যাক্ট, ঘটনার সাথে সরাসরি যেটা জড়িত এবং ওই জড়িত ঘটনাটাকে প্রমাণ করার জন্য যেটা প্রাসঙ্গিক সেটা নিয়ে কথা বলবো, এভিডেন্স দিতে পারবো, এর বাইরে না। 6 বলতেছে কমন ট্রানজেকশন বা রেস জেস্টে, সাথে বলতেছে আমাদের ওকেশন কজ এবং ইফেক্ট, 8 বলতেছে মোটিভ প্রিপারেশন এবং কন্ডাক্ট। 9 যেটা আমাদেরকে বলতেছে সেটা হচ্ছে যে আইডেন্টিফিকেশন প্রেট, আর 10 হচ্ছে ষড়যন্ত্র বা কনস্পাইরটর, আর 11 হচ্ছে যে আমাদের প্লি অফ এলিবি। এই 11 পর্যন্ত অবশ্যই অবশ্যই আপনি পড়েন, কোনো সমস্যা নেই। 12, 13, 14 এগুলো সব বাদ দেন, এগুলো কোনো কাজের না, চলে যান এডমিশনে। এখন এইখান থেকে তারা একদম এমন সব প্রশ্ন করে যেটা আসলে প্রশ্নের যোগ্য না, দেয় যে এডমিশন আছে কত ধারা থেকে কত ধারায়। এইখানে কনফিউশনটা কিন্তু চলে আসে। তো এখানে আপনি কনফিউজ হবেন না, যেমন আমরা পেনাল করে পড়েছি যে প্রতিটা হত্যাই সর্বপ্রথম কালপেবল হোমোসাইডের মধ্যে আসে, প্রতিটা হত্যাই কালপেবল হোমোসাইডের মধ্যে আসে, তারপরে স্পেশাল উপাদান পাই কি আমরা মার্ডার বা হত্যা। একই রকম ভাবে প্রতিটা জিনিসই হচ্ছে এডমিশন, এটা মনে রাখবেন। তার মানে এই 17 থেকে নিয়ে আমাদের 31 পর্যন্ত কিন্তু এই এডমিশন, এইটা মনে রাখবেন, এইখানে কিন্তু বারবার ভুল করেন। তাহলে এডমিশন আছে কত ধারায়, 17 থেকে কি 31, টোটাল চ্যাপ্টারটাই হচ্ছে এডমিশন। আর এডমিশনের ভিতরে যখন আপনি দোষ স্বীকার করতেছেন ওইটা হচ্ছে কনফেশন। এইটা আগে ক্লিয়ার করে নেন, তাহলে এডমিশন হচ্ছে টোটাল চ্যাপ্টারটাই, যাই কিছু স্বীকার করবেন সেটাই এডমিশন। আর ওই স্বীকারের মধ্যে যদি কোনো দোষ থাকে, কোনো যদি অপরাধ থাকে, কোনো গিল্ট থাকে, কোনো ক্রাইম থাকে, সেটা হবে আপনার কনফেশন। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এটাও কয়েকবারই ছিল, গতবারও ছেলে মেয়েরা ভুল করছে, কারণ তারা যেটা করে 23 পর্যন্ত, নর্মালি 23 পর্যন্ত দিয়ে দেয় যে এডমিশন 23 পর্যন্ত আছে, 23 পর্যন্ত না, এডমিশন একদম শেষ পর্যন্ত 31 পর্যন্ত সমস্ত জিনিসগুলাই এডমিশন।
এখন এডমিশন জিনিসটা কি? 17 নম্বরে এটা অবশ্যই অবশ্যই আপনি পড়বেন যে এডমিশন জিনিসটা কি, সে আপনি কি স্বীকারোক্তি দিচ্ছেন আর কি স্বীকার। এইটা আইনের ভাষায় যদি বলি, আইনের ভাষা বলতেছে যে আপনি কোনো কিছু যদি ইঙ্গিতে হোক মুখে হোক যদি কি করেন, সম্মত হন, এগ্রি করেন, যার কারণে বিচারকের একটা ফ্যাক্ট সম্পর্কে তার একটা জাজমেন্ট নিতে সুবিধা হয়, সেটাই এডমিশন। আমরা সহজ বাংলা ভাষায় যদি বলি, আপনি যাই কিছু স্বীকার করবেন সেটাই হচ্ছে আপনার এডমিশন। এতটুকু মনে রাখতে পারেন। এমসিকিউতে আপনার জিজ্ঞেস করলে করবে যে এডমিশন স্পেসিফিক ধারা আছে কোথায়, তাহলে 17তে আমরা পাচ্ছি, 17 নম্বরটা পড়বেন, বাকিগুলো আপনার দরকার নাই। এরপরে আপনি যে জিনিসটাতে চলে যাবেন সেটা হচ্ছে, আমরা যদি দেখি আমাদের 22 নাম্বারটাতে চলে যাবেন, একদম সরাসরি 22, যেটা না পড়লেই নয়। 17-র পরে সরাসরি 22। আমরা কি জানি? আমরা অলরেডি সাক্ষ্য আইন সম্পর্কে এতটুকু ধারণা আছে যে দলিলে লিখিত বিষয়বস্তু সম্পর্কে কোনো প্রকার মৌখিক আমরা এভিডেন্স দিতে পারবো না। কিন্তু এখানে বলতেছে যে ওরাল এভিডেন্স এডমিসেবল হবে যখন কন্টেন্ট অফ ডকুমেন্ট সম্পর্কে, একটা দলিলে লিখিত বিষয়বস্তু সম্পর্কে আমরা কি করতে পারবো, কন্টেন্টের সম্পর্কে আমরা এডমিশনটা নিতে পারবো, কখন কোন কারণে। তো এই 22 নাম্বারটা একটু মনে রাখবেন যে হয় ওরাল এডমিশন ইজ অ্যাডমিসেবল কন্টেন্ট অফ ডকুমেন্ট আর রেলিভেন্ট, কখন একটা দলিলে লিখিত বিষয়বস্তু সম্পর্কে আমরা এডমিশনটা নিতে পারবো। তো জেনারেল নিয়ম হচ্ছে দলিলে লিখিত বিষয়বস্তু সম্পর্কে কি করা যায় না, কোনো প্রকার এডমিশনটা নেওয়া যায় না। কিন্তু কথা হচ্ছে যদি আমরা কি করতে পারি, আমরা এতটুকু প্রমাণ করতে পারি যে আমি সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার যোগ্য। আমরা যখন একটু পরে যাব সেখানে দেওয়া আছে যে কয়টা ক্ষেত্রে আমরা সেকেন্ডারি এভিডেন্স দিতে পারি, তার মধ্যে সর্বশেষ যেইটা সেটা বলতেছে যে যিনি দলিলটা পড়েছেন তার যেই ওই দলিল সম্পর্কে যে বক্তব্য সেটাই হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। তাহলে আমরা শুধুমাত্র যখন আমাদের কি হবে, সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার যোগ্য হবে, তখনই আমরা এডমিশনটা নিতে পারবো। আর একটা কথা হচ্ছে যখন ওই দলিলটাই কোর্টসিন ইন ফ্যাক্ট হবে, ফ্যাক্ট ইন ইস্যু হবে, যে এই দলিলটা অরিজিনাল না 2 নাম্বার, যখন এইটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে তখন আমরা কি করতে পারবো, এই 22 ধারার অধীনে দলিলে লিখিত বিষয়বস্তু সম্পর্কে আমরা সাক্ষ্য দিতে পারবো, যেটা এডমিসেবল হবে। তাহলে 22টা পড়বো, আর সাথে সাথে 22-এর পরবর্তীতে সাক্ষ্য আইনটা 2022-এ সংশোধন করার কারণে ওই ডিজিটাল রেকর্ড গুলার আমরা এডমিশন নিতে পারবো কিনা ওই জিনিসটা বলা হচ্ছে। নর্মাল কথা হচ্ছে যে না, ডিজিটাল রেকর্ড সম্পর্কে আমরা কি করতে পারবো না, কোনো প্রকার এডমিশন নিতে পারবো না। তবে যদি প্রশ্ন উঠে যে ওই ডিজিটাল রেকর্ডটাই, যে ওইটাই যদি ফ্যাক্ট এন্ড ইস্যু হয়, ওইটা যদি, ওইটা নিয়ে যদি আমাদের মামলা চলে, ওইটাই যদি মূল বস্তু হয়, তখন আমরা কি করতে পারবো, মৌখিক মৌখিক এডমিশনটা নিতে পারবো। তাহলে 22 আর 22-এর এই দুইটা জিনিস আমরা পড়বো। এরপরে আমরা চলে আসি এডমিশন রিলেটেড, আমরা এতটুকুই যথেষ্ট। 24-এ চলে আসবো। 24টা অলরেডি আমরা, যদি আপনি সিআরপিসি পড়েন, সিআরপিসি তে 163-র একদম কপি পেস্ট, আর কিছুই কিন্তু দেওয়া নেই। 3টা শব্দ দেওয়া আছে, একটা হচ্ছে ইনডিউসমেন্ট করা, একটা হচ্ছে থ্রেট করা, একটা হচ্ছে প্রমিস করা। তো এখানে সমস্যা হচ্ছে ইংরেজিটাই আপনাকে মনে রাখতে হবে। যারা প্রশ্ন করে তাদের কি সমস্যা আল্লাহই জানে, প্রশ্ন হচ্ছে বাংলাতে কিন্তু এটা কোনো ল্যাটিন শব্দও না, তারপরও তারা ইংরেজিটা উঠায় দেয় যে আপনার কনফেশন সম্পর্কে, এই যে নিচের কোনটা থাকলে কনফেশনটা কি হবে না, গৃহীত হবে না। তো সেখানে এই যে ইনডিউসমেন্ট, থ্রেট এবং প্রমিস পাশে অন্য একটা শব্দ দিয়ে দেয়। তাহলে আপনি এটা মনে রাখবেন কিভাবে, যে ইনডিউসমেন্ট, থ্রেট এবং প্রমিস। এখন আপনি এখানে, আমরা যারাই কি করেন, টিভি দেখেন, বিজ্ঞাপন দেখবেন, দেখি যে বাংলাদেশে টিপ বিস্কিট আছে, টিপ বিস্কিট খুবই পপুলার। যদিও টেস্ট থাকুক বা না থাকুক, অ্যাডভার্টাইজ কিন্তু ভালোই দেয়। তাহলে আপনি টিতে হলে কি থ্রেড পাইলেন, আইতে হচ্ছে ইনডিউস করা হইলো, পিতে হচ্ছে আপনাকে প্রমিস করা হইলো। আপনাকে যদি কোনো প্রকার থ্রেড দিয়ে কি করা হয়, কোনো কনফেশন নেওয়া হয়, সেটা অ্যাডমিসেবল হবে না, তার কোনো সাক্ষ্য দাম থাকবে না। এটা ছাড়া আপনাকে যদি কোনো প্রমিস করা হয়, প্রতিজ্ঞা করা হয় যে আপনি স্বীকার করে নেন, এটা এটা করে দিব, আপনাকে দিয়ে দিব, অথবা যদি কোনো প্রলুব্ধ করা হয়, ইনডিউসমেন্ট করা হয়। তো এই 3টা মনে রাখবেন। তাহলে 24 ধারাতে আপনি টিপ পাইলেন, টিআইপি, এটা মনে রাখবেন টিপ। তাহলে 24টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 25টাও মনে রাখবেন, সেকশন নাম্বারটাও মনে রাখতে হবে, যে কনফেশন টু পুলিশ অফিসার নট টু বি প্রুভড। তো এইখানে বলতেছে আপনি পুলিশের কাছে গিয়ে যদি কোনো কিছু স্বীকার করেন, ধরেন যে আপনি পুলিশ থানায় গেলেন, যায় বললেন যে আমি এটা করছি, এটা করছি, একে হত্যা করছি, এইটা আদালতে অ্যাডমিসেবল না। তার মানে পুলিশের কাছে গিয়ে যাই কিছু বলেন, এটা অ্যাডমিসেবল না। 26-এ বলতেছে যে পুলিশ হেফাজতে, পুলিশ আপনারে গ্রেপ্তার করছে, কাস্টাডিতে আছেন, রিমান্ডে আছেন, তখন যাই কিছু আপনি বলবেন,
এইগুলো আপনার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না, এগুলো অ্যাডমিসেবল না, এগুলো সাক্ষ্য হিসেবে গৃহীত হবে না। তাহলে মূল জিনিসটা কি হইলো? তিনটা জিনিস গৃহীত হচ্ছে না। যদি আপনি দোষ স্বীকারটা করেন, কি যদি টিপের কারণে করেন, থ্রেট, ইনডিউসমেন্ট, প্রমিসের কারণে কোনো অ্যাডমিসেবল কনফেশন করেন, ওইটা সাক্ষ্য হিসাবে গৃহীত হবে না। পুলিশের কাছে যাই কিছু বলেন, গৃহীত হবে না। পুলিশ হেফাজতে থাকতে যাই কিছু বলেন, গৃহীত হবে না। তাহলে 24, 25, 26 তিনোটাই গুরুত্বপূর্ণ। ভালো করে একটু পড়ার চেষ্টা করবেন। তবে এই তিনটা যেহেতু আমরা পড়ছি, এর এক্সেপশন গুলাও আমরা একটু পড়ে নিই, যে তাইলে কখন গৃহীত হবে, বা কখন আপনাকে যে টিপ দেওয়ার পরেও যদি কিছু বলেন সেটা গৃহীত হবে। তো এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের জন্য যে জিনিসটা বলতেছে 28-এ বলতেছে যে আমরা যেটা বললাম, আপনাকে ভয় দেখিয়ে, প্রমিস করে, আপনাকে ইনডিউসমেন্ট করে আদায় করা হয়েছে, অ্যাডমিসেবল না। এখন বলতেছে যে কনফেশন মেড আফটার রিমুভাল অফ ইমপ্রেশন, মানে আপনার প্রতি যে ভয় ছিল, প্রমিস ছিল, প্রতিজ্ঞা ছিল, এখন ওইটা যদি উঠিয়ে নেওয়া হয়, এরপরে যদি আপনি কিছু স্বীকার করেন, সেটা কি হবে? সেটা গৃহীত হবে, সেটা সাক্ষ্য হিসাবে অ্যাডমিসেবল হবে, 28 দ্বারা বলতেছে। আরেকটা যেটা জিনিস আমাদের, সেটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ 29 নাম্বারটা। 29 নাম্বারটা হচ্ছে যে আমরা আশেপাশে একটা কথা বলি, দেখবেন যে আপনার খুব গোপন কথা, আপনার বন্ধুকে বলেন যে শুধু আমি তোমারে বললাম আর কাউরে বললো না, শুধু তোর কাছে বললাম আর কাউকে বলিস না। এখন সে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি কাউরে বলবো না। এইরকম গড প্রমিস আর প্রমিস অফ সিক্রেসির মাধ্যমেও যদি কারো কাছে কিছু স্বীকার করেন, ওইটা আদালতে সাক্ষ্য হিসাবে গৃহীত হবে, কনফেশনটা। আপনি আপনার বন্ধুর কাছে যদি স্বীকার করেন আপনি ওই ঘড়িটা চুরি করে আনছেন, তুই কাউরে বলিস না, আল্লাহর কসম থাকলো, খোদার কসম থাকলো, এরপরে যায় সে কি করলো, এইটা নিয়ে মামলা করে দিল। এখন যে আপনি যে তার কাছে স্বীকার করছেন, এইটা আদালতে অ্যাডমিসেবল হবে। তার মানে প্রমিস অফ সিক্রেসি এইটা কোনো কাজে আসবে না। আপনি যাই কিছু বলেন, আপনি যে দোষ স্বীকারটা করছেন তৃতীয় পক্ষের কাছে, এইটা কাজে আসবে। তাহলে পুলিশের কাছে দোষ স্বীকার কোনো কাজে আসবে না, পুলিশের নিকট দোষ স্বীকার কোনো কাজে আসবে না। কিন্তু যখন তৃতীয় পক্ষের কাছে আপনি দোষ স্বীকার করতেছেন, প্রমিস অফ সিক্রেসি, ওইটা কিন্তু আদালতে সাক্ষ্য হিসাবে গৃহীত হবে। এখন যদি আমরা দেখি, আমাদের জন্য আর এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 30 নাম্বারটা। এখন 30 নাম্বারটা এখানে আসে একরকম, পরীক্ষা আসে অন্যরকম করে। এখানে বলে যে আসলে একসাথে যখন কি করা হয়, একাধিক ব্যক্তির জয়েন্ট ট্রায়াল করা হয়, এখন একই অপরাধে একজন যদি দোষ স্বীকার করে, তাহলে এটাকে সবার জন্য আমরা ব্যবহার করব কিনা। তো এই ক্ষেত্রে যেটা বলতেছেন, জেনারেলি এখানে বলতেছে যে একাধিক ব্যক্তিকে যখন একই সাথে বিচার করা হবে, কোনো একজন যদি দোষ স্বীকার করে, তাহলে বিচারক চাইলে বাকিদের ক্ষেত্রেও এটা ধরে নিতে পারে যে হ্যাঁ বাকিরাও করছে। তবে প্রশ্ন ওইটা আসে না, প্রশ্নটা আপনি একদম ক্লিয়ার করে নেন 30 নাম্বারটা দিয়ে, যে দেওয়ানি মামলায় যদি কেউ কোনো কিছু স্বীকার করে, এটা সবার জন্য হবে। 5 জন মিলে একটা অপরাধ করছেন, দেওয়ানি সিভিল প্রকৃতির, একজন স্বীকার করলে বাকি 4 জনের উপর একদম 100% কার্যকর হবে। কিন্তু ফৌজদারি মামলায় যিনি দোষ স্বীকার করলো, ওইটা শুধু তার ক্ষেত্রেই কনক্লুসিভ প্রুফের মতো ধরে আমরা কার্যকর করব, বাকিদের ক্ষেত্রে আমরা কার্যকর করব না। তাহলে এমসিকিউতে যদি আপনার এইটা একটু দেখবেন, যে কনফেশনটা ফৌজদারি মামলায় বাকিদের ক্ষেত্রে 100% কার্যকর করা যাবে না, তবে বিচারক চাইলে সে ধরে নিতে পারে। কারণ আমরা একটু পরে পড়বো, সাক্ষ্য আইনে আমাদের কি আছে, একমপ্লিসের ক্ষেত্রে বলে দেওয়া আছে যে একমপ্লিসের সাক্ষ্যের উপর ভিত্তিতে যদি কাউকে শাস্তি দেয় সেটা ইল্লিগাল হবে না। তবে জেনারেল নিয়মটা মনে রাখবেন, জেনারেল নিয়মটা হচ্ছে কি, নর্মালি দেওয়ানি মামলা আমরা ব্যবহার করব, ফৌজদারি মামলায় আমরা কনফেশনটা সবার জন্য ব্যবহার করব না। দেওয়ানি মামলায় তখন কনফেশনটার নাম কি হবে? এডমিশন হবে। এডমিশনটা বাকিদের জন্য প্রযোজ্য হবে, কনফেশনটা শুধু যে দোষ স্বীকার করবে তার উপরই প্রযোজ্য হবে, বাকিদের ক্ষেত্রে না। তো এটাই এমসিকিউ কিন্তু গতবার ছিল, গতবার বা তার আগের বার 30 নাম্বারটা, তো জন্য 30টা গুরুত্বপূর্ণ। আর 31টা একদম কোট আনকোট ইংরেজি হেডলাইনটা মনে রাখবেন, এডমিশন ইজ নট এ কনক্লুসিভ প্রুফ বাট মে বি স্টপ, অর দিতে পারে যে বাট স্টপল, এটাও দিয়ে দিতে পারে। তাহলে এডমিশনটা কিনা কোনো কনক্লুসিভ প্রুফ না, তবে আপনাকে থামানোর জন্য যথেষ্ট, অ্যাজ এ স্টপল হিসাবে আপনাকে থামাইতে পারবে। তাহলে এই যে এডমিশন, এডমিশন আমাদের 17 থেকে শুরু হয়ে 31-এ গিয়ে সমাপ্ত হচ্ছে। পড়বো আমরা শুধু এডমিশন আছে কত ধারায়? 17। এরপরে চলে যাব আমরা সরাসরি 32-এ, যে দলিলে লিখিত বিষয়বস্তু সম্পর্কে আমরা এডমিশন নিতে পারবো কিনা, ওরাল এভিডেন্স দিতে পারবো কিনা। আমরা তখনই পারবো যদি আমি সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার যোগ্য হই।
এরপরে সংশোধনীতে আমাদের ডিজিটাল রেকর্ড সম্পর্কে আমরা দিতে পারবো না, তবে যদি ডিজিটাল রেকর্ডটাই ইটসেলফ ফ্যাক্ট এন ইস্যু হয় তখনই আমরা শুধু দিতে পারবো। আর যেটা হচ্ছে আমাদের 24, 25, 26। 24-এ বলে আপনি যদি টিপের মাধ্যমে থ্রেট, ইনডিউসমেন্ট এবং প্রমিসের মাধ্যমে কোনো কিছু স্বীকার করেন, এটা আদালতে গৃহীত হবে না। আর পুলিশের কাছে গিয়ে যাই কিছু বলেন, গৃহীত হবে না। পুলিশ হেফাজতে যাই কিছু আপনি স্বীকার করেন, এগুলা কি হবে না, গৃহীত হবে না। তবে এটা আবার জেনারেল রুল না, আমরা এই 27টা মাঝখান দিয়ে আছে, নর্মালি এটাও একটু পড়ে নিতে পারেন টোটাল প্যাকেজের মধ্যে। এই যে পুলিশের কাছে গিয়ে বলছেন, পুলিশ হেফাজতে বলছেন, এই আপনার তথ্যের উপর ভিত্তি করে যদি বাস্তবে কোনো অপরাধের অস্তিত্ব পাওয়া যায়, যেমন আপনি বলছেন যে একজনকে মেরে আপনি কি করছেন, পুকুরে তার লাশটা ফালাই দিচ্ছেন, এখন পুলিশ যদি এসে পুকুর থেকে লাশটা উঠায়, তাহলে আপনার ওই যেইটুকু উঠানি পর্যন্তটুকু ব্যবহার করা যাবে আদালতে। ওই কথাটাই বলতেছে যে হাউ মাচ ফর ইনফরমেশন রিসিভ ফ্রম একিউজ মে বি প্রুভ, অর্থাৎ অপরাধী থেকে, অভিযুক্ত থেকে কতটুকু আমরা সেটা আদালতে প্রমাণ করতে পারবো, ততটুকুই যার উপর ভিত্তি করে কিছু কি করা হবে, এভিডেন্সটা আসবে। জি বলেন, কিছু বলবেন? আসসালামু আলাইকুম জি স্যার। ভাই বলেন, সমস্যা নেই, শুনতেছি তো। স্যার গতবার আমি এমসিকিউ পাস করেছিলাম আপনার কাছে পড়ে। স্যার রিটেনের কি কোন ক্লাস নেবেন? স্যার একটু ডিস্টার্ব করলাম আপনাকে। ভাই আগে এমসিকিউটা শেষ হোক না, সবাই আছে এমসিকিউ পাস করার জন্য, আগে এমসিকিউ এর মতোই পড়তে হবে, রিটেনটা দেখা যাক না, সমস্যা না, আগে এমসিকিউটা শেষ করতে দেন। বুঝছেন কিনা? গত বছর আবার দিতে হচ্ছে এই বছর। আচ্ছা, এটা আমরা পরীক্ষা হোক তারপর আলাপ করতেছি। তাহলে এইখান থেকে এই সেকশন গুলো আরেকবার একটু দাগায় নেন। এক নম্বরে হচ্ছে 17টা আমরা পড়বো এডমিশন জিনিসটা কি, এরপরে 22টা আমরা পড়বো কখন আমরা লিখিত বিষয়বস্তু সম্পর্কে এডমিশন নিতে পারবো। এরপরে আমরা 24, 25, 26, 27, 28 মোটামুটি, তারপরে 29, 30, 31, মোটা বলতে গেলে 24 থেকে নিয়ে মোটামুটি সবগুলাই আপনি অবশ্যই অবশ্যই দেখবেন, কারণ এইখান থেকে একটা এমসিকিউ কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এডমিশনের ভিতরেই হইলো আমাদের দোষ স্বীকার বা কনফেশন। এখন চলে যাই আমরা তারপরে 32 এবং 33, অনেক কিছু বলা আছে এখানে। জাস্ট ডাইং ডিক্লারেশন জিনিস যেটা আছে সেটা একটু মনে রাখবেন, যে ডাইং ডিক্লারেশন আছে কত ধারায়, 32। ডাইং ডিক্লারেশন মানে কি? ডাইং ডিক্লারেশন মানে হচ্ছে ব্যক্তি যে মারা যাচ্ছে, মারা যাওয়ার কারণটা কি, ওইটাকে আমরা বলবো ডাইং ডিক্লারেশন, জাস্ট এতটুকু, আর কিছু আপনার দরকার নাই। এরপরে 33টা যাবেন। 33টাতে হচ্ছে ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না, ব্যক্তি মারা গেছে, ব্যক্তি অনেক দূরে আছে, আদালতে আসতে সময় লাগবে। তো এরকম ক্ষেত্রে ব্যক্তি যদি পূর্ববর্তী কোনো জুডিশিয়াল প্রসিডিং এ, কোনো মামলায়, কোনো আদালতে পূর্ববর্তী কোনো জায়গায় কোনো সাক্ষ্য দিয়ে থাকে, সেটাকে 33 ধারার অধীনে আমরা কি করতে পারবো, ওই আদালতে অ্যাডমিসিবল করাইতে পারবো। তাহলে 33 হচ্ছে ব্যক্তি যদি পূর্ববর্তী কোনো জায়গায় এভিডেন্স দেয়, ওই এভিডেন্সটা বর্তমান মামলায় ব্যবহার করতে পারবো। আর 32-এ ছিল আমাদের যেটা, ব্যক্তিকে যদি মারা যায়, ব্যক্তিকে না পাওয়া যায়, ব্যক্তিকে যদি আনতে অনেক টাকা পয়সা খরচ হয়, তাহলে উনি যদি কোনো জায়গায় আশেপাশে কারো কাছে কোনো সাক্ষ্য প্রমাণ, কোনো কথাবার্তা বলে, ওইটা আমরা ব্যবহার করতে পারবো, যার মধ্যে একটা হচ্ছে আমাদের ডাইং ডিক্লারেশন। তাহলে 32-এ হেডলাইন ডাইং ডিক্লারেশন, 33-এ মনে রাখবেন যে পূর্ববর্তী মামলায় তার সাক্ষ্য, এতটুকুতে যথেষ্ট, আর দরকার নাই। এরপরে 34 থেকে 38 টোটাল জিনিসটা আপনি বাদ দেন, 39টাও আপনি বাদ দেন, আপনার কোনো কাজ নাই। তারপরে চলে যান জাজমেন্ট, কখন জাজমেন্টটা প্রাসঙ্গিক হয়। তো এটার ক্ষেত্রে আমাদের আগের ক্লাসগুলোতে আমরা কি করেছি, আপনাদেরকে একটা সূত্র দিয়েছিলাম, যে সেই সূত্র অনুযায়ী যদি পড়েন তাহলে মনে থাকবে। জেনারেল নিয়ম হচ্ছে কোনো মামলার জাজমেন্ট অন্য কোনো মামলায় প্রযোজ্য না, যার যার মামলা তার তার বিষয়, এখানে প্রযোজ্যতা করার কোনো কারণ কিন্তু নাই। এটা হচ্ছে আমাদের জেনারেল নিয়ম, তবে বাকি তিনটা হচ্ছে এর ব্যতিক্রম। তো এই জন্য আমরা সর্বপ্রথমেই যদি দেখি, সেটা হচ্ছে যে সেকশনটা আমরা দেখব, সেটা হচ্ছে যে 43 নাম্বারটা। 43-এ বলে যে অন্য কোনো মামলার জাজমেন্ট অন্য কোনো জায়গায় রেলিভেন্ট না। তবে রেলিভেন্ট হবে কখন হবে, 40-এ যেটা আছে ওইটা রেলিভেন্ট হবে, 41-এ যেটা আছে ওইটা রেলিভেন্ট হবে, 42-এ যেটা আছে ওইটা রেলিভেন্ট হবে। তাহলে আমাদের 40-এ আছে কি,
চল্লিশে বলতেছে যে আমরা কি করব, যদি প্রিভিয়াস জাজমেন্ট, আগের রায়টা কি করা হয় বর্তমান মামলায় বার হিসাবে, সেকেন্ড ট্রায়াল বা সেকেন্ড সুট হিসাবে, মানে দেওয়ানি মামলার জন্য সিপিসির 11 ধারা যদি রেস জুডিকাটা হয়, আর ফৌজদারি মামলার জন্য 403 ধারা সিআরপিসি ডবল জিও পার্টির জন্য আমরা যদি ব্যবহার করতে চাই তবেই আমরা পারবো। তো ওই দুইটাতে কি আছে, একই বিষয়, উপযুক্ত আদালত একবার যদি ডিসাইড করে দেয় তাহলে দ্বিতীয়বার আর মামলা চলবে না। আর একই অপরাধী ব্যক্তিকে দ্বিতীয়বার তাকে শাস্তি দেওয়া যাবে না। তাহলে ওই দুইটার জন্য চল্লিশে আমরা রিলিভেন্ট করতে পারবো জাজমেন্টটা। তাহলে জেনারেল নিয়ম 43-এ কোনো মামলার রায় অন্য কোনো মামলায় প্রাসঙ্গিক না, তবে ব্যতিক্রমগুলো প্রাসঙ্গিক। চল্লিশে বলতেছে যদি আমরা রেস জুডিকাটা বা ডবল জু পার্টি হিসাবে ব্যবহার করতে চাই তবেই প্রাসঙ্গিক হবে। আর 41-এর ক্ষেত্রে বলতেছে যে এই রকম ক্ষেত্রে যদি চারটা জিনিস আছে যেটা আমরা গত ক্লাসে পড়েছি, এটা একটু মুখস্থ করে নেবেন, যখন জাজমেন্টটা কি হবে, আপনার প্রভিট রিলেটেড হবে, উইল রিলেটেড হবে, যখন সেটা আপনার ম্যাট্রিমোনিয়াল রিলেটেড হবে, যখন অ্যাডমিরালিটি রিলেটেড হবে, তো এইরকম চারটা জিনিস দেওয়া আছে, ওই চারটা মুখস্থ করবেন, তখনই আমরা কি করতে পারবো, এটা প্রাসঙ্গিকটা করতে পারবো। আর 42 বলতেছে যদি ওই জাজমেন্টটা কি হয় পাবলিক নেচারের হয়, তখন আমরা এইটাকে ব্যবহার করতে পারবো, এর বাইরে অন্য কোনো জিনিস, কোনো মামলার জাজমেন্ট এগুলো প্রাসঙ্গিক হবে না। আর 44-এ বলতেছে যে এই যে আমরা 40, 41, 42-এ প্রাসঙ্গিক করব, এখন বিবাদীর আইনজীবী হিসাবে আপনি তো কিছু এক্সকিউজ নিবেন। তো বলতেছে আপনি যদি প্রমাণ করতে পারেন এটা ফ্রডের মাধ্যমে ডিগ্রিগুলো আসছে, ফ্রডের মাধ্যমে জাজমেন্টটা আসছে, তাহলে প্রাসঙ্গিক হবে না। যদি আপনি প্রমাণ করে দিতে পারেন এটা যোগসাজশী, এটা কোলিশন ছিল, যোগসাজশী দুইজন মিলে রায়টা নিয়েছে, তাহলে এগুলো কি হবে না, প্রাসঙ্গিক হবে না। আর যদি উপযুক্ত আদালত না দেয়, তাহলে মূল কথা হচ্ছে আমাদের জাজমেন্ট গুলা আমরা নর্মাল ক্ষেত্রে জাজমেন্ট আদালতে প্রাসঙ্গিক না, তবে তিনটা ক্ষেত্রে প্রাসঙ্গিক, যখন আমরা পূর্ববর্তী ওই জাজমেন্টটাকে বর্তমান মামলায় কি করব, যে মামলাটা স্থগিত বা ট্রায়াল স্থগিত জন্য ব্যবহার করব। আর 41-এ হচ্ছে যদি সেটা আমাদের প্রভিট রিলেটেড হয়, যদি ম্যাট্রিমোনিয়াল রিলেটেড হয়, যদি সেটা আমাদের ইনসলভেন্সি বা দেউলিয়া রিলেটেড হয়, এই রকম চারটা জিনিস আছে তখনই প্রাসঙ্গিক হবে। আর যদি জাজমেন্টটা পাবলিক রিলেটেড হয়, পাবলিক নেচারের হয়, তখনই আমরা কি করতে পারবো, এগুলাকে ব্যবহার করতে পারবো। আর এরপরেও বলতেছে যদি প্রমাণ করতে পারেন প্রতারণার মাধ্যমে নেওয়া হয়েছে, যোগসাজশে নেওয়া হয়েছে, অথবা আদালতের কি ছিল না, কোনো প্রকার এখতিয়ার ছিল না, তাহলে এগুলা প্রাসঙ্গিক না। তাহলে এই 40 থেকে 44-এর মূল থিম হচ্ছে জাজমেন্ট প্রাসঙ্গিক না, তবে আমরা কিছু ক্ষেত্রে প্রাসঙ্গিক করতে পারবো, কোন কোন ক্ষেত্রে করতে পারবো এটাই আপনার মুখস্থ রাখার বিষয়। এরপরে দেখেন এক্সপার্ট ওপিনিয়ন থেকে আপনি টোটাল এই গোটাটাই বাদ দেন, শুধু 45 আর 45-এর এটা মনে রাখেন, আর কিচ্ছু দরকার নেই। এক্সপার্ট ওপিনিয়ন মানে হচ্ছে যে তৃতীয় পক্ষের মতামত। এক্সপার্ট ওপিনিয়ন হওয়ার জন্য আপনার বিশেষ কোনো যোগ্যতার দরকার নাই, আপনি কোনো একটা বিষয় সম্পর্কে জ্ঞান রাখলে আপনি এক্সপার্ট। তাহলে প্রশ্ন যেটা আসে যে এক্সপার্ট ওপিনিয়ন আছে কত ধারায়, 45-এ আছে, এতটুকু মনে রাখবেন। আর 45A তে জাস্ট একটা যেটা বলতেছে যে সেটা হচ্ছে ফিজিক্যাল অথবা ফরেনসিক এভিডেন্স যদি হয়, তখন যিনি সাক্ষ্য দিতে আসবেন, বিশেষ নিয়ম হচ্ছে উনি কোনো পক্ষকে, বাদী বিবাদীকে বা একিউজড অথবা যিনি ফরিয়াদি তাকে এড্রেস করবেন না, তাকে কিছু বলবেন না, সরাসরি আদালতকে এড্রেস করবেন যে এই জিনিসটা এটা হবে। আর এটা করার আগে উভয় পক্ষকে তার কি করতে হবে, এই যে এক্সপার্ট অপিনিয়নের যে উনি অপিনিয়ন দিচ্ছেন এটা প্রোভাইড করতে হবে। তাহলে মূল জিনিসটা হচ্ছে কি তৃতীয় পক্ষের অভিমত। তো ওইখানে এত কষ্ট করে আপনার ওইগুলো মনে রাখার দরকার নাই, যে এক্সপার্ট অপিনিয়ন কি, হাতের লেখা, তারপরে ফরেনসিক, তারপরে সায়েন্স, কলা, বিদেশি ল, জাস্ট জেনারেল নলেজটা একটু রাখবেন যে কোনো বিষয় যখন একটা বিশেষ অভিমতের প্রয়োজন হবে সেটাই হচ্ছে আমাদের কি এক্সপার্ট অপিনিয়ন। এটা আছে কত, 45-এ, তাইলে একটাই সেকশন আমরা ভালো করে মনে রাখবো, 45। এরপরে ক্যারেক্টার, ক্যারেক্টারের চারটা এমসিকিউ আছে, সরি সেকশন আছে, চারটাই গুরুত্বপূর্ণ, তবে খুবই সহজ, কোনো এতটা কঠিন কিছুই নেই, আপনি আয়তক্ষেত্রের মতো করেও মনে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। 52-তে বলতেছে যদি দেওয়ানি মামলা হয় চারিত্রিক যে ক্যারেক্টার প্রাসঙ্গিক না, অপ্রাসঙ্গিক বিষয়। তবে 54-এ আবার, 55-এ আবার বলতেছে যদি ক্ষতিপূরণ নির্ধারণের মামলা হয় তখন ক্যারেক্টারটা প্রাসঙ্গিক হইতে পারে। আর ফৌজদারি মামলায় বলতেছে যে ফৌজদারি মামলায় ভালো চরিত্র প্রাসঙ্গিক, আসামি ভালো, হজ করে, ওমরা করে, জাকাত দেয়, তাহলে আপনি জামিন চাইতে পারেন, কোনো সমস্যা নাই। এখন 53-তে যখনই আপনি ভালো চরিত্র দাবি করবেন, 54 বলতেছে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করতে পারবে বিবাদী।
তাহলে নর্মালি ফৌজদারি মামলায় ভালো চরিত্র প্রাসঙ্গিক, ভালো চরিত্র নিয়ে কথা বলতে পারবেন। একবার যখন আপনি ভালো চরিত্র নিয়ে কথা বলবেন, অপরপক্ষ আপনার যত খারাপ চরিত্র আছে সেগুলো তুলে ধরতে পারবে। কিন্তু ইন জেনারেল প্রথমে গিয়ে আপনি আসামির খারাপ চরিত্র তুলে ধরতে পারবেন না, কারণ ওইটা প্রাসঙ্গিক না। কিন্তু যখনই সে গুড ক্যারেক্টার দাবি করবে, তখনই 54 আসে বলবে যে হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনি কতটা ভালো। তাহলে 52-তে দেওয়ানি মামলার ক্ষেত্রে ক্যারেক্টার প্রাসঙ্গিক না। আর 55-এ বলতেছে যদি কম্পনসেশন বা ড্যামেজ রিলেটেড হয় তখনই দেওয়ানি মামলায় প্রাসঙ্গিক। ফৌজদারি মামলায় ভালো চরিত্র প্রাসঙ্গিক, আর খারাপ চরিত্র তখনই প্রাসঙ্গিক হবে যখন আপনি কি করবেন, ভালো চরিত্র দাবি করবেন। এটা ছিল আমাদের রিলেভেন্সি। এরপরে ফ্যাক্ট কোনটা আমরা আদালতে প্রমাণ করব, কোন জিনিসটা প্রমাণ করতে হবে, তিনটা সেকশন আছে, তিনটাই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথমে ইংরেজিটা মনে রাখবেন যে জুডিশিয়াল ফ্যাক্ট, বিচারিক দৃষ্টিগোচর বিষয়, এই শব্দটা গুরুত্বপূর্ণ। এটা আসতে পারে যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট আছে কত ধারায়, বা জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট জিনিসটা কি, জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট কতটা। তিন প্রকার এমসিকিউ হইতে পারে। এখন বাকিটা আপনার হাতে। তাহলে 56-তে আমাদের বলতেছে যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট নিড নট টু বি প্রুভ, আদালতে প্রমাণ করার দরকার নাই। এখন 57 আমাদেরকে বলে যে আসলে কোন কোন জিনিসটা, লম্বা চড় একটা লিস্ট দেওয়া আছে যে কোন কোন জিনিসটা জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট। আপনার দায়িত্ব হচ্ছে ওই কয়টা একটু মুখস্থ করা, যেমন বাংলাদেশের আইন, যুদ্ধের বিধি, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা, এটা ছাড়া মহাদেশগুলোর টাইম জোন, কোন দেশের রাজা রানীর কি নাম, তাদের পদ পদবি, হলিডে, পাবলিক হলিডে, যে আদালতে মামলা হচ্ছে বিচারকের নাম, অ্যাডভোকেটের নাম, বিচারিক কর্মকর্তার নাম, এই সমস্ত কিছু। এটা ছাড়া বাংলাদেশের সড়ক এবং নৌপথের যেই চলাচলে যে আইনগুলো, এগুলা জানা বিচারকের দায়িত্ব। তো এইরকম আপনার দেওয়া আছে আমাদের মোটামুটি 57 ধারায়। 11টা সম্ভবত দেওয়া আছে, একটু দেখে নিবেন। 12টা ছিল, একটা মনে হয় ওমিট করা আছে। তো ওইটা একটু মুখস্থ রাখতে হবে যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট কি। কারণ এমসিকিউসে আপনার চারটা অপশন দিয়ে বলবে যে নিচের কোনটা জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট বা ফ্যাক্ট নয়। তো আপনি যদি না জানেন অ্যান্সারটাও করতে পারবেন না। 58-তে একটা কথা বলতেছে, যদি আপনি এডমিটেড কোনো কিছু একটা স্বীকার করেন তাহলে ওটা প্রমাণ করতে হবে না, তবে বিচারক চাইলে আবার আদেশ দিতে পারে। তো এই জন্য বলতেছে যে এডমিটেড ফ্যাক্ট নিড নট টু বি প্রুভ, কেউ কোনো কিছু স্বীকার করলে ওটা প্রমাণ করার দরকার নেই। তাহলে 56, 57, 58 তিনোটাই আমরা পড়বো। এরপরে যদি আমরা চলে আসি ওরাল এভিডেন্স। ওরাল এভিডেন্সের 59-এর মধ্যে আমরা এতটুকু মনে রাখবো, যেখানে বলতেছে যে আমরা কি কি বিষয়ে ওরাল এভিডেন্স দিতে পারবো। তো এখানে বলতেছে যে কন্টেন্ট অফ ডকুমেন্ট, দলিলে লিখিত বিষয় ছাড়া সকল বিষয়ে ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষী গ্রহণযোগ্য। আর ওরাল এভিডেন্সের ক্ষেত্রে মাস্ট বি ডাইরেক্ট, 60 নম্বরে। তবে এখানে বলা হচ্ছে যদি দেখার বিষয় হয় সরাসরি দেখবেন, যদি শোনার বিষয় হয় নিজ কানে শুনবেন, যদি অনুভব করার বিষয় হয় নিজের সেন্সে অনুভব করবেন। আর যদি কোনো কিছু আপনার মতামত দিতে হয়, মতামতটা যাতে আপনার নিজের হয়, যে আপনার এটা মনে হয়েছে, আপনার এটা মনে হয়েছে। তার মানে এই 59 এবং 60 দুইটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ওরাল এভিডেন্স এবং ওরাল এভিডেন্স মাস্ট বি ডাইরেক্ট। এখন চলে আসি আমরা ডকুমেন্টারি এভিডেন্স। তো এইখান থেকে প্রথমেই বলতেছে যে 61 যদি আপনি পড়েন, 61 তেমন কিছু বলে না, বলতেছে যে আমরা কন্টেন্ট অফ ডকুমেন্টটা কিভাবে প্রমাণ করব। তাহলে কন্টেন্ট অফ ডকুমেন্ট প্রমাণ করব বলতেছে যে হয় করেন প্রাইমারিতে 62-তে, অথবা 63-তে করেন সেকেন্ডারিতে। তাহলে 61 হচ্ছে কি, প্রুফ অফ কন্টেন্ট অফ ডকুমেন্ট কি দিয়ে প্রমাণ করব। তো সে কিছুই বলে না, সে বলে যে করেন প্রাইমারি এভিডেন্স দিয়ে, না হলে সেকেন্ডারি এভিডেন্স দিয়ে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে 62 নম্বরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে প্রাইমারি এভিডেন্স আছে কত ধারায়, 62টা মনে রাখবো। প্লাস প্রাইমারি এভিডেন্স আসলে কোন কোন জিনিসটা আমাদের প্রাইমারি এভিডেন্স, আর সেকেন্ডারি এভিডেন্স আছে কত ধারায়, আর কোন কোন জিনিসটা আমাদের সেকেন্ডারি এভিডেন্স। এখন এই প্রাইমারি এভিডেন্সের ক্ষেত্রে বেসিক জিনিসটা মনে রাখবেন যে সর্বপ্রথম যখন একটা জিনিস তৈরি করা হয় সেটাই হচ্ছে আমাদের প্রাইমারি এভিডেন্স, এটা মনে রাখবেন। আর যদি ইউনিফর্ম প্রসেসে যদি কি করা হয়, কোনো কিছু তৈরি করা হয়, তাহলে সেটা হচ্ছে কি আমাদের প্রাইমারি এভিডেন্স। এর মধ্যে যেটা দেওয়া আছে, যদি আমাদের সেখানে তিনটা জিনিস আছে, প্রিন্টিং, লিথোগ্রাফি আর ফটোগ্রাফি কিন্তু দেওয়া আছে। ওই তিনটা শব্দ একটু মনে রাখবেন যে প্রাইমারি এভিডেন্সের ক্ষেত্রে প্রিন্টিং, লিথোগ্রাফি এবং ফটোগ্রাফি, এই তিনটা জিনিস আমাদের প্রাইমারি এভিডেন্সের মধ্যে কিন্তু আসে।
এরপরে সেকেন্ডারি এভিডেন্সের ক্ষেত্রে কিছু কথাবার্তা বলা আছে যে এই জিনিসগুলো সেকেন্ডারি এভিডেন্স। তো আপনার দায়িত্ব হচ্ছে ওইগুলোর একটু ভালো করে পড়া। তাহলে আমরা 62টা সেকশন নাম্বার মনে রাখবো: প্রাথমিক সাক্ষ্য বা মুখ্য সাক্ষ্য বা প্রাইমারি এভিডেন্স, সেকেন্ডারি এভিডেন্স অথবা গৌণ সাক্ষ্য। এই সেকেন্ডারি এভিডেন্সের আরেকটা নাম হচ্ছে কি গৌণ সাক্ষ্য। ওইটার ভিতরে যে কোন কোন জিনিসগুলো আমাদের সেকেন্ডারি এভিডেন্স, এটা একটু মনে রাখতে হবে আপনারা, কষ্ট করে হলেও। এরপরে যেটা আমাদের 64তে যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমরা প্রাইমারি এভিডেন্স দ্বারাই কি করব, সবসময় মামলা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে জেনারেল নিয়ম কি, প্রাইমারি এভিডেন্স দ্বারাই মামলাটা আমরা প্রমাণ করব। আর এই 65টা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমরা কি করতে পারি, কখন আমরা সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো। ওইখানে কয়েকটা কারণ উল্লেখ করা আছে, ওই কারণগুলো একটু মুখস্থ করতে হবে আপনারে। বারবার এটাই পড়তে হবে যে কোন কোন ক্ষেত্রে আমরা সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো। তো 65 যদি ফুলফিল কন্ডিশনটা করে তখনই আমরা দিতে পারবো। এরপরে 65-র বিটা শুধু সেকশন নাম্বারটা মনে রাখবেন যে আমরা ডিজিটাল রেকর্ড কত ধারায় প্রাসঙ্গিক। তাহলে ডিজিটাল রেকর্ডটা হচ্ছে আমাদের 65-র বিয়ে আমরা প্রাসঙ্গিক, এতটুকুই, আর কিছুই দরকার নেই। তাহলে 65-র বিয়ে আমাদের ডিজিটাল রেকর্ডটা প্রাসঙ্গিক। এরপরে যদি আমরা দেখি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে 73-এর এ আর 73-এর বি। যেমন যদি কোনো প্রকারের সিগনেচার, কোনো প্রকার হাতের লেখা, কোনো প্রকার সিল, এইগুলা যদি আপনি যাচাই করতে চান তাহলে কিভাবে করবেন, যে দলিলের স্বাক্ষরটা অরিজিনাল কিনা না জাল দলিল। তো এটা হচ্ছে 73-এ বলে যে পদ্ধতিটা বর্ণনা করা আছে যে তার হাতের ছাপ নিয়ে, অথবা তাকে যদি না পাওয়া যায় অন্য কোনো জায়গায় যেটা প্রুফ, যেটা প্রমাণিত, যেটা ওই ব্যক্তির হাতের ছাপ, সেটার সাথে আমরা মিলিয়ে দেখব। এই 73টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই রকম ভাবে যদি আমাদের ডিজিটাল সিগনেচার, এটা যেমন এখন আমরা অনলাইনে কাজ করি, অনলাইনে ইমেল সেন্ড করি, অনলাইনে নানা প্রকার কাজ করি, তো এগুলা কিভাবে প্রমাণ করব। তো এইটার জন্য একটা অথরিটি আছে, ওই অথরিটির সার্টিফিকেটটা লাগবে। তাহলে 73-এ ডিজিটাল রেকর্ড গুলা আমরা কিভাবে প্রমাণ করব, ওই আমাদের সরকার একটা কি করবে, এই যে সাক্ষ্য আইনের জন্য সরকার একটা সংস্থা তৈরি করবে, তারা ডিজিটালি জিনিসগুলাকে কি করবে, কোনটা ভালো কোনটা মন্দ ওই অনুযায়ী সার্টিফাইড করে, তো তাদের সার্টিফিকেটটা লাগবে, এটা একটু মনে রাখবেন। আর যেটা হচ্ছে যে ফিজিক্যাল এবং ফরেনসিক এভিডেন্স আমরা কিভাবে প্রমাণ করব, তো এই নিয়মটা এটা বলা আছে যে এটা করতে হলে কি করতে হবে, ওই ব্যক্তি তার অন্য কোনো জায়গায় যদি কোনো ফিজিক্যাল এভিডেন্স দেওয়া থাকে, ফরেনসিক এভিডেন্স দেওয়া থাকে, সেগুলোর সাথে আমরা মিলিয়ে দেখব। তাহলে 73, 73-এর এ, 73-এর বি, এই তিনটা আপনি অবশ্যই অবশ্যই একটু দেখার চেষ্টা করবেন। এরপরে 74টা মনে রাখবেন যে পাবলিক ডকুমেন্ট কত ধারায় আছে আর কোন কোন জিনিসটা পাবলিক ডকুমেন্ট, এটা একটু মনে রাখবেন। প্রাইভেট ডকুমেন্ট নর্মালি আসে না, ভিতরে কিছুই নেই, বলতেছে যেটা পাবলিক না সেটাই প্রাইভেট। আর এখানে তাহলে 74-এর পরে 76টা পড়বেন, যে 76 ধারার অধীনে কি করা হয়, আমাদের সার্টিফাইড কপি ইস্যু করা হয়। আর এই দুটাই আমাদের জন্য যথেষ্ট। এখন এই প্রিজাম্পশন থেকে একটা এমসিকিউ কিন্তু থাকে, তো এটা গোলমাল লেগে যায় কিভাবে মনে রাখবেন। তো এই জন্য আমরা বলি যে হয় আপনি শেল প্রিজাম্পশন মনে রাখেন অথবা মে প্রিজাম্পশন মনে রাখেন, দুইটা মনে রাখতে গেলেই সমস্যা। এখন আপনি কোনটা মনে রাখবেন আপনার ব্যাপার। যদি আপনি সেল প্রিজাম্পশনটা মনে রাখেন তাহলে ওইটার ভিত্তিতে না আসলেই ওইটা মে প্রিজাম্পশনে যাবে। আর যদি মে প্রিজাম্পশন মনে রাখেন তাহলে ওইটা না আসলেই সেল প্রিজাম্পশন। তারপরে আমরা একবার একটু দেখে নিব 79টা একটু পড়বো। সেটা হচ্ছে যে সার্টিফাইড কপিগুলার ধারণা হচ্ছে কি শেল প্রিজাম্পশন, আদালতের রেকর্ড গুলার ধারণা হচ্ছে কি শেল প্রিজাম্পশন, ডিজিটাল ফর্ম, ডিজিটাল সিল, ডিজিটাল সিগনেচার সবগুলার ধারণাই হচ্ছে শেল প্রিজাম্পশন, এইটা মনে রাখবেন। এরপরে যদি আমরা দেখি যে কোনো ম্যাপ অথবা কোনো প্ল্যান যদি সরকার কর্তৃক এগুলা কি করা হয়, তৈরি করা হয়, তাহলে শেল প্রিজাম্পশনে আসবে। এটা ছাড়া বিভিন্ন যে আইনের কালেকশন অথবা আদালতের যে রিপোর্ট গুলা আছে, ডিসিশন গুলা আছে, যেমন ডিএলআর, বিএলডি, এএলআর, অর্থাৎ আইনি যে বইগুলা পত্রিকাগুলো প্রকাশিত হয়, এগুলা শেল প্রিজাম্পশন, যে যা কিছু উল্লেখ করা আছে সঠিক আছে, ভুল হওয়ার কোনো কারণ নেই, এরকম। তবে বেশি আসে আপনার এই যে পাওয়ার অফ অ্যাটর্নি। তাহলে অ্যাটলিস্ট আপনি তাহলে তিনটা অন্তত মনে রাখেন শেল প্রিজাম্পশনে। একটা আপনি মনে রাখেন আপনার 79টা সার্টিফাইড কপি বা জাবেদা নকল, আরেকটা হচ্ছে আদালতের নথি, রেকর্ড অফ এভিডেন্স, আরেকটা হচ্ছে যে পাওয়ার অফ অ্যাটর্নি। যদি অন্যগুলো মনে নাও থাকে অ্যাটলিস্ট এই তিনটা তো মনে থাকবে: পাওয়ার অফ অ্যাটর্নি, সেল প্রিজাম্পশন, সার্টিফাইড কপি, সেল প্রিজাম্পশন, আদালতের যে রেকর্ড গুলা, সেল প্রিজাম্পশন।
আর এইটাও সাথে নিয়ে নিতে পারেন আপনি, যে আইনের যে নজিরগুলো আছে বিএলডি, এটাও সেলফ প্রিজাম্পশন। তো চারটা তো মনে থাকলোই অ্যাটলিস্ট। ন্যাচারালি প্রশ্নটা করে কি, করে আপনার যে এটা কি সেলফ প্রিজাম্পশনে আসবে না মে প্রিজাম্পশনে আসবে। এখন সেকশন নাম্বার যদি চায় আপনার কাছে তখন কিন্তু একটু কঠিন। তো এর জন্য পড়ার সময় সেকশন নাম্বারটা সহ একটু পড়বেন, যে 79-তে হচ্ছে সার্টিফাইড কপি, 80-তে হচ্ছে আদালতের নথি, এরপরে যদি আমরা দেখি 83-তে হচ্ছে সরকারের নিয়ন্ত্রণে নকশা বা ম্যাপ, 84-তে হচ্ছে যে আইন অথবা আইনের নজির, আর 85-তে হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। এইভাবে এই কয়টা একটু আপনি দেখতে পারেন। এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আরেকটা সেলফ প্রিজাম্পশন আছে, সেটাও সাথে নিয়ে নেবেন, সেটা হচ্ছে আপনার 89। 89টা বলে, যেই একটা ডকুমেন্ট আদালতে উপস্থাপন করার জন্য বলা হয়েছিল কিন্তু আপনি উপস্থাপন করেন নাই, তাহলে আদালত ওই দলিলটা সম্পাদন সম্পর্কে সেলফ প্রিজাম্পশনে যাবে। তাহলে এই সেলফ প্রিজাম্পশনের এই কয়টা জিনিস একসাথে যদি মনে রাখেন, বাকিগুলো না পড়লেও আপনার চলবে। কি কারণে? আপনি জানবেন যে বাকিটা মে প্রিজাম্পশনে চলে আসবে। তাহলে শেষ সময় আমরা আবারও যেটা বলি, সার্টিফাইড কপিটা মনে রাখেন 79-তে, 80-তে আদালতের এভিডেন্স, 83-তে হচ্ছে সরকারের নিয়ন্ত্রণে নকশা বা ম্যাপ, 84-তে হচ্ছে আইন অথবা আইনের নজির, 85-তে হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। আর এই 89টা হচ্ছে যে যেই নথিটা তলব করা হয়েছে আপনি উপস্থাপন করেন নাই, সেটা সম্পাদন সম্পর্কে সেলফ প্রিজাম্পশনে চলে যাবে। আর মে প্রিজাম্পশন থেকে দুইটা বছর মনে রাখতে হয়। ডিজিটাল রেকর্ড হইলে যদি 5 বছরের পুরাতন হয় তাহলে মে প্রিজাম্পশনে যাব। আর নর্মালি কোনো দলিল হইলে যদি 30 বছরের যথাযথ উপযুক্ত হেফাজতে থাকে তাইলে মে প্রিজাম্পশনে যাব। তাহলে মে প্রিজাম্পশন থেকে আপনি এই দুইটাই মনে রাখবেন, 5 বছর হচ্ছে ডিজিটাল রেকর্ড, আর 30 বছর হচ্ছে যে কোনো দলিল যদি পুরাতন হয় তখন আমরা মে প্রিজাম্পশন ধরে নিব যে এটা এরকম হইতে পারে। আর বাকিটার ক্ষেত্রে আপনি সেল প্রিজাম্পশনে যান, এই কয়টা এটাই যথেষ্ট। আর অতগুলা আর এগুলা আমাদের অতটা দরকার নেই। এরপরে আমরা দেখবো যে দালিলিক সাক্ষ্য দ্বারা কিভাবে মৌখিক সাক্ষ্যকে আমরা এক্সক্লুড করতে হয়, বাদ দিতে হয়। অর্থাৎ দলিলে যেটা লেখা আছে সেটাই প্রাধান্য পাবে, মুখের কথার দাম থাকবে না। দুইটা সেকশনে পড়বেন, 91 আর 92। 91 বলে যে যখনই কোনো একটা চুক্তি নিয়ে আমাদের ঝগড়া হবে, বা কোনো একটা বন্দোবস্ত নিয়ে, গ্রান্ট নিয়ে, অথবা কোনো প্রকার সম্পত্তির কি ডিসপোজিশন নিয়ে, কাকে দিবেন অবসায়ন করবেন এগুলা নিয়ে যদি কোনো প্রকার দ্বন্দ্ব হয়, তাহলে মৌখিক কোনো সাক্ষ্য গ্রহণ না করে আমরা বলবো যে ভাই ওই ডকুমেন্টটা নিয়ে আসেন, যে কোন দলিলে আপনি মালিকানা চাচ্ছেন, কোন চুক্তি নিয়ে ভেজাল, চুক্তিটা নিয়ে আসেন। তাহলে কোনো চুক্তি, কোনো গ্রান্ট অথবা সম্পত্তির অবসায়ন নিয়ে যদি কোনো প্রকার বিরোধ ঘটে, আমরা মৌখিক সাক্ষ্যের চাইতে বলবো যে ওই দলিলটা ইটসেলফ উপস্থাপন করেন, সেইটার মধ্যে যা আছে সেটাই হবে। আর 91 দ্বারা দুইটা ব্যতিক্রম আছে, ওইটা একটু পড়ে নিবেন, যে এখানে সরকারি ভাবে একটা লিখিত আকারে আদেশ জারি হওয়া দরকার নিয়োগের জন্য, কিন্তু যদি ওই ব্যক্তি পাবলিকালি ওই অফিস দখল করে কাজটা করে তাহলে ওই নিয়োগপত্রের দরকার কিন্তু পড়বে না। ওই জিনিসটা একটু মনে রাখবেন। আরেকটা হচ্ছে, একটা উইল যখন আমরা একবার আদালতে প্রবিট করে নিব, উইলের আর দরকার নাই, প্রবিটের কপিটা হইলেই চলবে। 92-তে হচ্ছে ওই যে দলিলটা উপস্থাপন করা হইলো ওইটার ভিতরে যদি কন্ডিশন নিয়ে গন্ডগোল হয়, এখন ওইটার ভিতরের কন্ডিশন নিয়েও বলতেছে যে ভিতরের কন্ডিশন নিয়ে মৌখিক সাক্ষ্য আমরা দিতে পারবো না, তবে তারও অনেকগুলা ব্যতিক্রম আছে, তো শেষ সময় তো পড়ার দরকার নাই। শুধু জাস্ট এতটুকু মনে রাখবেন, 91-তে হচ্ছে কি বিরোধ হইলে দলিলটা নিয়ে আসেন। 92 বলতেছে যে ওর ভিতরে কন্ডিশন, ওই দলিলের ভিতরে যদি কন্ডিশন নিয়ে হয় তাহলেও মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। বেসিক এই দুইটা জিনিস শুধু মনে রাখেন, বাকি 93 থেকে 100 আপনি বাদ দিয়ে দেন, এটা আমাদের দরকার নাই, পরীক্ষা আসেও না, অতটা গুরুত্বপূর্ণ না। এখন আসি আমরা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখান থেকে একটা এমসিকিউ থাকবেই থাকবে। এখন এগুলা যেটা করে কিছু উদাহরণ দিয়ে আপনাকে বলে যে বার্ডেন অফ প্রুফটা কার, মামলাটা কে প্রমাণ করবে। তো জেনারেলি দেখেন 101 বলতেছে যে বার্ডেন অফ প্রুফ যিনি মামলা করবেন উনি প্রমাণ করবেন, মানে যিনি একটা জিনিসের অস্তিত্ব আছে বলে দাবি করবেন উনি প্রমাণ করবেন, সহজ কথা হচ্ছে এখানে। আর 102 বলতেছে যেটা, যে আদালতে যদি কোনো পক্ষই সাক্ষ্য না দেয় তাহলে আদালত যদি একটা রায় দেয়, যিনি হেরে যাবেন, যার বিপক্ষে ডিক্রিটা যাবে, রায়টা যাবে, জাজমেন্টটা যাবে, ওয়ার্ডারটা যাবে, উনি প্রমাণ করবেন। তাহলে সর্বপ্রথমে কি 101 হচ্ছে জেনারেল নিয়ম, 102 হচ্ছে কোনো পক্ষই যদি এভিডেন্স না দেয় তাহলে রায় দিলে যার যার ক্ষতি হবে
উনি প্রমাণ করবেন। আর 103-এ বলে যে কোনো একটা বিষয় সম্পর্কে যার জ্ঞান আছে, পার্টিকুলার ফ্যাক্ট, একটা নির্দিষ্ট জিনিস যিনি জানেন, ওইটা উনি প্রমাণ করবেন। 104-এ বলে যদি কোনো একটা জিনিস আদালতে অ্যাডমিসেবল করানোর আগে আরেকটা জিনিস প্রমাণ করতে হয়, তাহলে যিনি আদালতকে বিশ্বাস করাইতে চান এইরকম একটা জিনিস ঘটছে, উনি প্রমাণ করবেন। যেমন ডাইং ডিক্লারেশন, আপনি বিশ্বাস করাইতে চাচ্ছেন ব্যক্তি মারা গেছে, তাহলে আপনিই প্রমাণ করেন কবে, কিভাবে, কখন মারা গেল। আর 105-এ মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি কোনো প্রকার এক্সেপশন দাবি করে, যেমন আমরা পেনাল কোডের 76 থেকে নিয়ে 106 পর্যন্ত এক্সেপশন জানি, অথবা আইনের মধ্যে প্রভাইজো থাকে, ব্যাখ্যা থাকে, নানা প্রকার আইনে হইতে পারে, যখনই আপনি আইনের মধ্যে ব্যতিক্রম দাবি করবেন, ওইটা আপনাকে প্রমাণ করতে হবে, আদালত ধরে নিবে এরকম কোনো এক্সেপশন নাই। 106 বলতেছে যখন আপনার বিশেষ কোনো জ্ঞান কোনো ব্যক্তি থাকবে, ওইটা ওই ব্যক্তি প্রমাণ করবে। তো এটা থেকে ওই যে উদাহরণটা আছে ট্রেনের টিকিট কাটা, ওইটাই মাঝে মধ্যে দিয়ে দেয়। তো ওইটা একটু দেখে নিবেন যে ট্রেনের টিকিট কাটছেন কিনা সেটা আপনি জানেন, বার্ডেন অফ প্রুফ আপনার কাছে। আর 107-এ মনে রাখবেন, যে ব্যক্তি নর্মালি 30 বছর জীবিত থাকে, যিনি বলবেন মারা গেছে উনি প্রমাণ করবেন। আর 107-এ 108-এ হচ্ছে যে আইনের ধারণা হচ্ছে যদি 7 বছর পর্যন্ত ব্যক্তিকে দেখা না যায়, তার মানে উনি মারা গেছে। তাহলে যিনি দাবি করবেন জীবিত আছে, উনি প্রমাণ করবেন যে কিভাবে জীবিত আছে। নর্মালি 109 আমাদের দরকার নাই, বাদ দেন, এটা আমাদের কাজের না। 110টা গুরুত্বপূর্ণ, যে মালিকানা প্রমাণ, ওনারশিপটার ক্ষেত্রে যিনি দখলে আছেন উনি প্রমাণ করতে বাধ্য না যে উনি কিভাবে মালিক হইলেন, যিনি দাবি করবেন উনি প্রমাণ করবেন যে কিভাবে উনি মালিক। 11 নম্বরের মধ্যে যদি আদালতে যে গুড ফেথ ছিল কি ছিল না এরকম কোনো প্রশ্ন উঠে, তাহলে এইরকম ক্ষেত্রে অ্যাক্টিভ কনফিডেন্সে যিনি থাকবেন উনাকে প্রমাণ করতে হবে। যেমন অ্যাডভোকেট এবং মক্কেলের মধ্যে যদি কোনো বিরোধ ঘটে, গুড ফেথের বিষয় আসে, তখন অ্যাডভোকেটকে প্রমাণ করতে হবে যে বিষয়টা এরকম ছিল না। ছাত্র এবং শিক্ষকের মধ্যে যদি কোনো গন্ডগোল হয়, ছাত্রকে প্রমাণ করার প্রয়োজন নাই, শিক্ষককে প্রমাণ করতে হবে। মামলা যেই করুক, শিক্ষককে প্রমাণ করতে হবে যে এরকম কোনো ঘটনা ঘটে নাই বা এটা গুড ফেইথে করা ছিল। আর 112 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, 112টা, সেটা হচ্ছে লেজিটিমেসি, মানে বৈধতা। বিবাহ চলাকালীন এবং তালাক হইলে 280 দিনের মধ্যে যদি সন্তান প্রসব হয়, তাহলে সেটা বৈধ সন্তান হবে। আর যে অস্বীকার করতে চাবে পুরুষ, সে প্রমাণ করবে যে মহিলা গর্ভবতী হওয়ার সময় তার সাথে তার কোনো অ্যাক্সেস ছিল না, মানে ফিজিক্যাল রিলেশন হওয়ার কোনো উপযুক্ত জায়গা ছিল না, অ্যাক্সেস ছিল না, সেটা তাকে প্রমাণ করতে হবে। আর 114-তে কিছু কারণ বলা আছে যে আদালত এই জিনিসগুলা মে প্রিজাম্পশনে নিতে পারে। যে কয়টা আছে ওই কয়টা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। যে চুরির পরেই যদি কারো কাছে চোরাই মাল পাওয়া যায়, আমরা ধরে নিব সে চোর। এটা ছাড়া যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে এখানে আরো বলা আছে যে একমপ্লিস যারা আছে, দুষ্কর্মের সহযোগী, তাদের ক্ষেত্রে তাদের বক্তব্যটা আমরা সত্য বলে ধরে নিব না যতক্ষণ পর্যন্ত আরো আনুষঙ্গিক বিষয়ের সাথে মিলিয়ে না দেখব। যখনই আমরা কাউকে কোনো বিল অ্যাপ এক্সচেঞ্জ দিব, চেক দিব, তো আমরা ধরেই নিব একটা কনসিডারেশন ছিল, আপনার কাছে একটা দায় ছিল, এটা আপনি পূরণ করার জন্যই তাকে দিচ্ছেন। অথবা একটা নির্দিষ্ট সময় যে জিনিসটা বিলীন হওয়া সম্ভব না, বা একটা নির্দিষ্ট সময় ছাড়া যেখানে একটা জিনিস হওয়া সম্ভব না, আমরা ধরে নিব যে ওই সময়টার মধ্যে ওইটা সংগঠিত হয় নাই। এইরকম অনেকগুলা কারণ 114-তে দেওয়া আছে, যেগুলা আদালত মে প্রিজাম্পশনে কিন্তু নিতে পারে। এমনকি আপনাকে যদি কোনো প্রকার প্রশ্ন করে আপনি উত্তর যদি না দেন, আদালত ধরে নিতে পারে আপনার বিপক্ষে যাবে, দলিল উপস্থাপন করার জন্য বলছে আপনি করেন নাই, আদালত ধরে নিবে যে আপনার বিপক্ষে যাইতে পারে। আর যেই একটা ডকুমেন্টের মাধ্যমে আপনি কোনো দায়বদ্ধতা সৃষ্টি হয়, ওটা যদি আপনার কাছেই থাকে, তাহলে আদালত ধরে নিবে দায়টা পরিশোধিত হয়ে গেছে। এটা ছাড়া যেমন বিচারিক কাজগুলো আছে, সরকারি অর্ডিনারি কাজগুলো আছে, বিচারক আইন এগুলা ধরে নিতে পারে যেগুলো স্বাভাবিকভাবে হয়েছে, কোনো প্রকার কি হয় নাই, অনিয়ম হয় নাই। তো আপনার দায়িত্ব হচ্ছে 114টা খুলে ওই জিনিসগুলো একটু ভালো করে পড়া, 114টা গুরুত্বপূর্ণ। ইস্টপল থেকে শুধু একটাই পড়বেন। ইস্টপলটা হচ্ছে আমাদের সিভিল প্রকৃতির, দেওয়ানি প্রকৃতির, আছে 115 ধারায়। আর ইস্টপল হচ্ছে কি, আপনার কোনো প্রকার ঘোষণা, আপনার কোনো প্রকার নীরবতা, আপনার কোনো প্রকার কারণে যদি অন্য কোনো ব্যক্তি সেই কথার উপর বিশ্বাস করে কোনো কিছু করে, তাইলে আপনি পেছনে ফিরতে পারবেন না, পরে অস্বীকার করতে পারবেন না, এতটুকুই যথেষ্ট। এরপরে চলে আসি 118, 119, 120, এই তিনটা গুরুত্বপূর্ণ, তিনটাই পড়ে নিবেন। 118-তে বলে যে সকল ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে, সবাই সাক্ষী দেওয়ার জন্য যোগ্য, এমনকি লুনেটিক ব্যক্তিও সাক্ষ্য দিতে পারবে। তবে আদালত যদি মনে করে অতি অল্প বয়স্ক
অথবা বেশি বয়স্ক, অথবা রোগে আক্রান্ত, অথবা অক্ষম, যার কারণে উনি রেশনাল কোনো উত্তর দিতে পারেন না, প্রশ্ন বুঝেন না, উত্তর দিতে পারেন না, তবেই অযোগ্য হবে। এর বাইরে সকল ব্যক্তি সাক্ষ্য দেওয়ার জন্য যোগ্য, এতটুকু মনে রাখবেন। আর যে কথা বলতে পারে না, ডাম উইটনেস, সেও সাক্ষ্য দিতে পারবে, কোনো সমস্যা নাই। আর স্বামী স্ত্রীও পরস্পরের যোগ্য সাক্ষ্য, দেওয়ানি মামলায় কোনো সমস্যা নেই। তবে ফৌজদারি মামলায় স্বামী এবং স্ত্রী পরস্পরের জন্য যোগ্য সাক্ষী না, কিন্তু অন্য ব্যক্তির জন্য যোগ্য সাক্ষী, এইটুকু মনে রাখবেন। এরপরে আপনাকে বলে যে প্রিভিলেজ কমিউনিকেশন, অর্থাৎ যে কমিউনিকেশনটা আপনি প্রকাশ করতে পারবেন না, বা প্রকাশ করতে চাইলেও আদালত আপনাকে বলতে দিবে না। তো 2121টা পড়বেন একটু, জজ এবং ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট 122-এ হচ্ছে বিবাহ চলাকালীন স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা। আর 123টা হচ্ছে যে রাষ্ট্রীয় যে সমস্ত আনপাবলিশড ডকুমেন্ট আছে সেগুলো নিয়ে এভিডেন্স। আর 124 হচ্ছে যে আপনার অফিসিয়াল কমিউনিকেশন। আর 125টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 125টাকে লাল কালিতে রাখেন, যে ইনফরমেশন টু কমিশন অফ অফেন্স। একটা অপরাধের সংবাদ একজন পুলিশ, একজন ম্যাজিস্ট্রেট, একজন রাজস্ব কর্মকর্তা বা এনবিআর কোথায় পাইলো, এটা সে প্রকাশ করতে বাধ্য না। তাহলে 121 থেকে নিয়ে 125 পর্যন্ত প্রতিটাই হেডিংটা অন্তত পড়বেন, যে এদের কমিউনিকেশনটা প্রিভিলেজ কমিউনিকেশন, আদালত বাধ্য করতে পারবে না, বা ব্যক্তি বলতে চাইলেও আদালত শুনবে না। সহজ কথা হচ্ছে এটা। এরপরে আপনি একদম চলে যান আমাদের সর্বশেষ, যদি দেখি সেটা হচ্ছে মোটামুটি আমাদের 133-এ চলে যান। একমপ্লিস, দুষ্কর্মের সহযোগী, আসতে পারে যে আছে কত ধারায়, বা তার স্বীকারোক্তির উপর ভিত্তি করে শাস্তি দিলে ইল্লিগাল হবে কি হবে না। তো আইন বলতেছে ইল্লিগাল হবে না, শাস্তি দেওয়া যাবে। আর নাম্বার অফ উইটনেস, মামলা প্রমাণের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। এরপরে চলে যান আপনি সরাসরি 136, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দাগিয়ে রাখেন, যে একটা সাক্ষ্য গৃহীত হবে কি হবে না এটা বিচারক নির্ভর করে, অ্যাডমিসিবিলিটি বিচারক দ্বারা নির্ধারিত। আর 137-এ এক্সামিনেশন ইন চিফ, জবানবন্দি, জেরা এবং পুনঃজেরা কাকে বলে এর ওয়ার্ডারটা, মানে 137 আর 138টা একটু দেখবেন। এরপরে চলে যাবেন 141, 42, 43, তিনোটাই গুরুত্বপূর্ণ। যে প্রশ্নের মধ্যে উত্তর নিহিত আছে তাকে আমরা বলি ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন। কখন করা যাবে না আর কখন করা যাবে, জাস্ট এইটুকু। তো নর্মালি কি করা যাবে না, জবানবন্দিতে লিডিং কোশ্চেন করা যায় না। আপনি প্রথমবার গেছেন সাক্ষী দিতে, আপনি কি জানেন সেটা আগে বলেন। তার সব সময় মনে রাখবেন, লিডিং কোশ্চেন সবচেয়ে বেশি করা হয় জেরার সময়, ক্রস এক্সামিনেশনের সময় কি করা হয়, লিডিং কোশ্চেনটা সবচেয়ে বেশি পরিমাণ করা হয়। এরপরে যদি আমরা দেখি আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, যদি আমরা বলি সেটা হচ্ছে যে আমাদের জাস্ট 154-তে চলে যাবেন। কোশ্চেন বাই পার্টি টু হিজ আওন উইটনেস, যাকে আমরা বলি যে বৈরী সাক্ষী। অর্থাৎ যা আপনি যারে সাক্ষ্য হিসাবে নিয়ে গেছিলেন আদালতে, সেই আপনার বিপক্ষে কথা বলতেছে। তো এই যে আমাদের বৈরী সাক্ষী, এইটা একটু মনে রাখবেন সেকশন নাম্বার, যে কত নাম্বার সেকশনে দেওয়া আছে। তাহলে 154-তে হচ্ছে আমাদের কি, এই হোস্টাইল উইটনেস বা বৈরী সাক্ষী। ইংরেজিটাও একটু মনে রাখবেন, হোস্টাইল উইটনেস এবং বৈরী সাক্ষী। 155টাতে মনে রাখবেন, আগে চারটা ছিল সাবসেকশন, ওই 4 নাম্বারটা কিন্তু রহিতকরণ করা আছে, ওমিট করা হয়েছে। সেটা হচ্ছে কি, ওই যে ধর্ষণ মামলার ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, মহিলার চরিত্র হনন করতে পারবেন না, সেটা ওমিট করে দেওয়া আছে, সেটা অন্য জায়গায় দেওয়া আছে। যে বিচারকের 146-তে, সম্ভবত 146 যদি আমরা দেখি, 146-এ ইনক্লুড করা হয়েছে। সেখানে যেটা বলা আছে যে বিচারকের অনুমতি নিয়ে ধর্ষণ মামলায় কি করতে হবে, ওই মহিলার পূর্ব কোনো যৌন অভিজ্ঞতা আছে কিনা বা তার প্রশ্ন করতে হবে, বিচারকের অনুমতি ছাড়া আপনি করতে পারবেন না। তাহলে এই ইমপ্রেসিং ক্রেডিট অফ উইটনেস, এইটা গুরুত্বপূর্ণ। তো এইটা আপনি কিভাবে করবেন, তো ওইখানে বর্তমানে 3টা কারণ দেওয়া আছে, ওই 3টা কারণ একটু মুখস্থ করার চেষ্টা করবেন, যে কিভাবে আপনি কি করতে পারেন ক্রস এক্সামিনেশনের ক্ষেত্রে সাক্ষীর চরিত্রটা হনন করতে পারেন, তার সাক্ষীর বিশ্বাসযোগ্যতাটা কমাইতে পারেন। প্রথমত হচ্ছে যে তার, যে সে কি করে না করে এটার মধ্যে একটা ডাউট সৃষ্টি করাইতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে সে ঘুষ খাইছে, টাকা পয়সা, এইরকম এই জিনিসগুলা আপনি কি করতে পারেন, আদালতে দিতে পারেন।
এরকম তিনটা কারণ দেওয়া আছে, তিনোটা একটু দয়া করে মুখস্থ করে দিবেন 155 থেকে। এরপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, 159-এ চলে যাবেন, যে স্মৃতি বা মেমোরি পুনরুজ্জীবন বা রিফ্রেশিং মেমোরি, শুধু হেডিংটাই মনে রাখবেন, ভিতরে অত কিছু কোনো কাজের না, দরকার নাই। এরপরে যদি আমরা দেখি, এরপরে আপনি চলে যাবেন যেটা, সেটা হচ্ছে 165-তে। সেটা হচ্ছে যে বিচারক যে কোনো সময় যে কোনো প্রকার প্রশ্ন করছেন, যে কোনো কিছু আপনাকে উপস্থাপন করার জন্য বলতে পারে। আর সর্বশেষ 167, ইংরেজিটা একটু মনে রাখবেন, কোট আনকোট, যে নো নিউ ট্রায়াল ফর ইমপ্রপার অ্যাডমিশন অর রিজেকশন অফ এভিডেন্স। অর্থাৎ যদি অনিয়মিত আকারে কোনো এভিডেন্স গ্রহণ করা হয় বা বর্জন করা হয়, এর জন্য নতুন করে কোনো ট্রায়াল হবে না। জাস্ট 1 মিনিট, যদি আপনাদের প্রশ্ন থাকে আমরা নিব।